7ই অক্টোবর 2023 ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস প্রতিবেশী রাষ্ট্র ইসরায়েলের উপর হঠাৎই এক অপ্রত্যাশিত আক্রমণ শুরু করে। শত শত বন্দুকধারী গাজা উপত্যকা সংলগ্ন ইসরায়েল ভূমিতে অনুপ্রবেশ করে এবং অমানবিক ধ্বংসলীলা চালায়। ইসরায়েলি সামরিক বাহিনীর রিপোর্ট অনুযায়ী ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর এই আক্রমণে প্রায় 12 জন ইসরায়েলি নিহত হয়েছে এবং 200 জনেরও বেশি সৈন্য ও নাগরিককে, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে, তাদের বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে ইসরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে এই সংঘাত কোনো সাম্প্রতিক বিষয় নয়। বহুকাল ধরেই এই দুইটি রাষ্ট্র একে অপরের সাথে সংঘাতে জড়িয়ে পড়েছে বারবার। ওয়ার্ল্ড হিস্ট্রি বাংলার এই পর্বে ইসরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা এই সংঘাতের ইতিহাস সম্পর্কে আলোচনা করা হবে। দর্শকদের অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ যোগাবেন। মধ্যপ্রাচ্যের যে অংশটি বর্তমান সময়ে ইসরায়েল নামে পরিচিত, 1947 সালের আগে পর্যন্ত এটি কেবল প্যালেস্তাইন নামে পরিচিত ছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে প্যালেস্তাইন ছিল মুসলিম, ইহুদি এবং খ্রিস্টানদের একটি বৈচিত্র্যময় জনসংখ্যার আবাসস্থল। নতুন দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার আগে এই অঞ্চলের ইতিহাস ঘাঁটলে জানা যায়, প্রাচীন ইসরায়েলের জন্ম হয়েছিল ঈশ্বর এবং ইসরায়েলিদের পিতা আব্রাহামের মধ্যে করা এক চুক্তির মাধ্যমে। হিব্রু বাইবেলের বর্ণনা অনুসারে আনুমানিক 2000 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে আব্রাহাম ঈশ্বরের কাছ থেকে তার মাতৃভূমি ছেড়ে ক্যানান দেশে যাত্রা করার আদেশ পেয়েছিলেন, যেখানে ঈশ্বর তাকে একটি মহান জাতির পিতা বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। আব্রাহাম সেই আদেশ মতো নিজের বাসভূমি মেসোপটেমিয়া ত্যাগ করে স্ত্রী ও ভাইপোকে নিয়ে ক্যানানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরবর্তীতে একটা সময় তারা ক্যানান ভূমিতে এসে পৌঁছায় এবং সেখানে বসতি স্থাপন করে। এরপর আনুমানিক প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে আব্রাহামের বংশধর ডেভিড কিং ইসরায়েলের রাজা হন এবং জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন। ডেভিড কিংয়ের পরবর্তী সময়ে ইসরায়েলের দায়িত্বভার গ্রহণ করে তারই সুযোগ্য পুত্র রাজা সলোমন। কিন্তু রাজা সলোমনের মৃত্যুর পর থেকেই ইসরায়েল বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে থাকে। এমনকি এই সময়ের পর থেকেই ইসরায়েল বিভিন্ন বৈদেশিক সাম্রাজ্যের দ্বারা একের পর এক আক্রমণের শিকারও হতে থাকে। সময়ের সাথে সাথে অঞ্চলটি অ্যাসিরিয়ান থেকে শুরু করে ব্যাবিলনীয় সাম্রাজ্য ও রোমান সাম্রাজ্যের বিভিন্ন শাসকের হাত থেকে স্থানান্তরিত হয়ে অবশেষে 16 শতকের গোড়ার দিকে অটোমান সাম্রাজ্যের দখলে আসে। এখনও পর্যন্ত প্যালেস্তাইন ছিল ইহুদি, মুসলমান এবং খ্রিস্টানদের তুলনামূলক শান্তিপূর্ণভাবে সহাবস্থানের একটি জায়গা। তবে প্যালেস্তাইনে বসবাসকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে দ্বন্দ্বের উৎপত্তি হতে থাকে যখন থেকে অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণ ইসরায়েলের ওপর থেকে সরে যায়, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পরে। প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালের এপ্রিল মাসে ইতালির সান রেমো সম্মেলনে প্রধান মিত্রশক্তিরা একত্রিত হয়ে মৌখিক আলোচনার মাধ্যমে ব্রিটিশদের প্যালেস্তাইনের শাসন ক্ষমতা প্রদান করে। ব্রিটিশরা ইসরায়েলের শাসন ক্ষমতা পাওয়ার পরে নিজেদের প্রভাব ও নিয়ন্ত্রণ রক্ষার উদ্দেশ্যে এই অঞ্চলের জেউসদের সমর্থন ও মদত দিতে শুরু করে। ফলে তখন থেকেই ইহুদি সম্প্রদায় প্যালেস্তাইনের মুসলমান সমাজের কাছে শত্রু হিসেবে বিবেচিত হতে থাকে। বলা হয়, প্যালেস্তাইনে ব্রিটিশদের এই উপস্থিতি ইহুদিদের স্বাধীন ইসরায়েল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরবর্তীতে এই বিবাদ আরও জোরালো হয় যখন লিগ অব নেশন 1922 সালের 24 জুলাই ব্রিটেনকে আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনের পরিচালনা করার ক্ষমতা প্রদান করে, যা বেলফোর ঘোষণাপত্র বাস্তবায়নের পথ প্রশস্ত করেছিল। আসলে ব্রিটেনকে লিগ অব নেশন দ্বারা লিখিতভাবে শাসন ক্ষমতা প্রদান করার পেছনের উদ্দেশ্যই ছিল বেলফোর ঘোষণাপত্রের বাস্তবায়ন করা। প্রসঙ্গত, বেলফোর ঘোষণাপত্র ছিল মূলত 1917 সালের 2 নভেম্বর ব্রিটিশ সরকার কর্তৃক জারি করা একটি বিবৃতি, যা প্যালেস্তাইনে ইহুদি জনগণের জন্য একটি জাতীয় বাড়ি প্রতিষ্ঠার প্রতি সমর্থন প্রকাশ করে। এই সময় ব্রিটিশদের সমর্থনে ইসরায়েলে ইহুদিদের সংখ্যা ক্রমশ বাড়তেই থাকে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিরা স্থায়ী বাসস্থানের আশায় প্যালেস্টাইনে অনুপ্রবেশ করতে থাকে। ব্রিটিশ সরকারও এই সময় ফিলিস্তিনে ইহুদিদের অভিবাসনের অনুমতি দেয় এবং বিষয়টি সহজতর করে। পাশাপাশি ইহুদি গোষ্ঠী ও সংস্থাগুলিকে ব্রিটিশ প্রশাসন স্বল্প মূল্যে জমি অধিগ্রহণ এবং হস্তান্তরের সুবিধা প্রদান করতে থাকে।
এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে এমন কিছু নীতি চালু করা হয়েছিল যা সরাসরি ইহুদি সম্প্রদায়কে সুবিধা প্রদান করত। অপরদিকে প্যালেস্তাইনে ইহুদিদের এই অবাধ অনুপ্রবেশ এবং ব্রিটিশদের সমর্থন এই অঞ্চলের মুসলমান গোষ্ঠী মেনে নিতে পারেনি। স্বাভাবিকভাবেই তাদের মনে নিজের দেশ থেকে স্থানচ্যুত হওয়ার আশঙ্কা জন্মাতে থাকে, যা দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার কারণ হয়ে দাঁড়ায়। এর ফলস্বরূপ ইহুদি ও আরব সম্প্রদায় পরস্পরের সাথে বিক্ষোভ এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। সময়ের সাথে সাথে এই বিরোধিতা এতটাই চরমে পৌঁছে যায় যে 1936 সালে তা বিদ্রোহের আকার ধারণ করে, যেটি ইতিহাসের পাতায় আরব বিদ্রোহ নামে পরিচিতি পায়। প্যালেস্টাইনের মুসলমান সম্প্রদায় প্যালেস্টাইনের মাটি থেকে ব্রিটিশ শাসন এবং ইহুদিদের অভিবাসনের দাবি জানায়। ব্রিটিশ কর্তৃপক্ষ বিদ্রোহ দমনের জন্য সামরিক শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানায় ও আরব নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি ব্রিটিশ সরকার পরিস্থিতির তদন্তের জন্য 1937 সালে পিল কমিশন গঠন করে। কমিশন এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে জেরুজালেমের জন্য একটি আন্তর্জাতিক শাসনের সাথে প্যালেস্টাইনকে পৃথক ইহুদি ও আরব রাষ্ট্রে বিভক্ত করার সুপারিশ করে। কিন্তু প্যালেস্টাইনের আরব গোষ্ঠী এই প্রস্তাবে রাজি না হওয়ার কারণে এই সুপারিশ বাস্তবায়িত করা সম্ভব হয়নি। পরবর্তীতে প্যালেস্টাইনের পরিস্থিতি আরও গুরুতর হতে শুরু করে 1939 সালের কাছাকাছি সময়। আরব নেতারা ইহুদি অনুপ্রবেশ রুখতে ব্রিটিশ প্রশাসনের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে। ব্রিটিশ সরকার প্যালেস্টাইনের আরব জনসংখ্যাকে সন্তুষ্ট করার জন্য এবং পার্শ্ববর্তী আরব রাষ্ট্রগুলোর সমর্থন আদায়ের একটি প্রচেষ্টা হিসেবে হোয়াইট পেপার নীতি জারি করে। এই নীতিতে বলা হয় প্যালেস্টাইনে ইহুদি অভিবাসনের উপর কঠোর সীমা আরোপ করা হবে এবং আগামী 5 বছরের মধ্যে ইহুদি জনসংখ্যা 75,000-এর মধ্যে সীমাবদ্ধ করা হবে। এর সাথে সাথে প্যালেস্টাইনে আরব জনগণের সম্মতি না পাওয়া পর্যন্ত আর কোনো ইহুদি অভিবাসনের অনুমতি দেওয়া হবে না। এছাড়াও এই নীতিতে উল্লেখ করা হয় আগামী 10 বছরের মধ্যে আরব সংখ্যাগরিষ্ঠের প্রতিফলিত সরকার সহ একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বিবেচনা করা হবে। অন্যদিকে হোয়াইট পেপার নীতির জারি হওয়ার সাথে সাথে ইহুদি সম্প্রদায় তীব্রভাবে এর বিরোধিতা শুরু করে এবং এটিকে 1917 সালের বেলফোর ঘোষণার বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে গ্রহণ করে। পরবর্তী সময়ে বিধিনিষেধ উপেক্ষা করে প্যালেস্টাইনে ইহুদি অভিবাসন অব্যাহত থাকে এবং ইহুদি আধা সামরিক গোষ্ঠীগুলি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ সংগঠিত করে। তবে যাই হোক, এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের হস্তক্ষেপের কারণে হোয়াইট পেপার নীতির প্রস্তাবগুলি সম্পূর্ণরূপে বাস্তবায়িত করা সম্ভব হয়নি। ইতিমধ্যে 1939 সালের সেপ্টেম্বর মাসে পোল্যান্ডে জার্মানির আগ্রাসনের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। জার্মান বাহিনী পোল্যান্ড দখল করার সাথে সাথে সেখানে বসবাসকারী ইহুদিদের জোরপূর্বক শ্রম, গণনির্বাসন ও অত্যাচার সহ নিধনমূলক আইনকানুন প্রণয়ন করে। বিশ্বজুড়ে ইহুদি সমস্যার চূড়ান্ত সমাধানের জন্য 1942 সালের 20 জানুয়ারি ওয়ানসি সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে উচ্চপদস্থ নাৎসি কর্মকর্তারা ইউরোপীয় ইহুদিদের পদ্ধতিগত গণহত্যা নিয়ে আলোচনা ও পরিকল্পনা করেন, যাকে পরবর্তীকালে হলোকাস্ট নাম আখ্যা দেওয়া হয়। হলোকাস্টের ফলে আনুমানিক 6 মিলিয়ন ইহুদি, সেই সাথে লক্ষ লক্ষ রোমানি জনগণ, সোভিয়েত যুদ্ধবন্দী, এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তিসহ অন্যান্যদের নাৎসিরা অবাঞ্ছিত বলে বিবেচিত করে পদ্ধতিগতভাবে হত্যা করে। এই ঘটনার ফলে ইউরোপে বসবাসকারী ইহুদিরা শঙ্কিত হয়ে পড়ে এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে প্যালেস্টাইনে ভিড় জমাতে শুরু করে, যা ইহুদি ও আরব সংঘর্ষকে আরও তীব্র করে তোলে। এই সংঘর্ষ এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। ক্রমবর্ধমান সহিংসতা ও অস্থিরতার মুখোমুখি হয়ে ব্রিটিশ সরকার প্যালেস্তাইন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং জাতিসংঘকে প্যালেস্টাইনের বিষয়ে হস্তক্ষেপ করার আবেদন করে। জাতিসংঘ প্যালেস্টাইন সমস্যা সমাধানের জন্য 1947 সালে একটি বিভাজন পরিকল্পনা সুপারিশ করে, যেখানে বলা হয় জেরুজালেমকে একটি আন্তর্জাতিক শহর হিসেবে আলাদা রেখে ইহুদি ও ফিলিস্তিনিদের জন্য আলাদা আলাদা রাষ্ট্র গঠন করা হবে। অবশেষে 1948 সালের মে মাসের 14 তারিখে ইহুদিদের একটি স্বাধীন দেশ গড়ে দেওয়ার লক্ষ্যে প্যালেস্টাইনকে বিভাজিত করে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। বিভাজন পরিকল্পনার অধীনে প্যালেস্টাইনের মোট এলাকার প্রায় 55% ইহুদি রাষ্ট্রকে বরাদ্দ করা হয় এবং ওয়েস্ট ব্যাংক, গাজা স্ট্রিপ এবং পূর্ব ও উত্তরাঞ্চলের অধিকাংশ অংশসহ 45% আরবদের অধীনে রাখা হয়। আর জেরুজালেম, যেটা দুই সম্প্রদায়ের কাছে ধর্মীয় বিশ্বাসের জন্য গুরুত্ব পেয়েছিল, সেই অংশটি আন্তর্জাতিক শাসনের নিয়ন্ত্রণ পায়। ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার পরের দিনেই অর্থাৎ 15 তারিখ মিশর, জর্ডান, সিরিয়া, ইরাক, লেবানন সহ
প্রতিবেশী আরব রাষ্ট্রগুলো ফিলিস্তিনি আরবদের সমর্থনে ইসরায়েলে আক্রমণ করে বসে, যা এখনও ইতিহাসের পাতায় আরব ইসরায়েল যুদ্ধ নামে বর্ণিত হয়ে আছে। এই যুদ্ধে প্যালেস্টাইনের কিছু অংশসহ জেরুজালেমের পশ্চিম অংশের নিয়ন্ত্রণ ইসরায়েলের দখলে চলে আসে। পাশাপাশি প্যালেস্টাইনের গাজা স্ট্রিপ ও ওয়েস্ট ব্যাংক যথাক্রমে ইজিপ্ট ও জর্ডানের দখলে চলে যায়। ঠিক পরের বছর ইসরায়েল শান্তি বজায় রাখার উদ্দেশ্যে প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর সাথে বিভিন্ন আলোচনা ও চুক্তি স্বাক্ষরের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি করে। এরপর পরিস্থিতি কয়েক বছরের জন্য নিয়ন্ত্রণে থাকলেও 1967 সালে ইসরায়েল পুনরায় পার্শ্ববর্তী আরব দেশগুলোর সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, যা 6 ডে ওয়ার নামে পরিচিত। ফলস্বরূপ এই যুদ্ধে ইসরায়েল মিশর থেকে সিনাই উপদ্বীপ ও গাজা উপত্যকা, জর্ডান থেকে ওয়েস্ট ব্যাংক ও পূর্ব জেরুজালেম এবং সিরিয়া থেকে গোলান মালভূমি দখল করে সামরিক বাহিনী মোতায়েন করে। প্যালেস্টাইনের অস্তিত্ব বলতে শুধু রয়ে যায় গাজা উপত্যকা ও ওয়েস্ট ব্যাংকের কিছু কিছু অংশ। দুই দেশ সময়ের সাথে সাথে বিভিন্ন চুক্তি ও সম্মেলনের মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা করলেও কারো পক্ষে স্থায়ী কোনো সমাধান খুঁজে বার করা সম্ভব হয়নি। আনুমানিক 1987 সাল নাগাদ ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি বিদ্রোহ যখন চরমে ওঠে, তখন হামাস নামে একটি ইসলামিক রাজনৈতিক ও জঙ্গি সংগঠন প্যালেস্টাইনের মাটিতে জন্ম নেয়। সংগঠনটি বৃহত্তর ফিলিস্তিনি ইসরায়েলের সংঘাতের প্রেক্ষাপটে আবির্ভূত হয় এবং ইসরায়েলি দখলদারিত্বকে প্রতিহত করার এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে। পরবর্তীতে 2005 সালে যখন ইসরায়েল গাজা উপত্যকা থেকে সমস্ত সামরিক বাহিনী সরিয়ে নেয়, তখন হামাস নামের রাজনৈতিক দলটি গাজা দখল করে এবং 2006 সালে ফিলিস্তিনি আইনসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে সরকার গঠন করে। প্যালেস্টাইনকে বিভক্ত করে নতুন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পর থেকেই দুই সম্প্রদায়ের মধ্যে ভূমির মালিকানা ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষ বজায় থাকে, যা এখনও পর্যন্ত চলে আসছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে প্যালেস্টাইনবাসীরা এখনও পর্যন্ত ইসরায়েলকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করে না, বরং তারা মনে করে ইসরায়েল এখনও তাদের প্যালেস্টাইনেরই অংশ। পাশাপাশি প্যালেস্টাইনবাসীরা তাদের নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চাইছে, যেখানে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করছে। অপরদিকে ইসরায়েল জেরুজালেমকে তার রাজধানী হিসেবে দাবি করে এবং এটিকে একটি ঐক্যবদ্ধ শহর বলে মনে করে। বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও প্যালেস্টাইন ও ইসরায়েলের এই উত্তেজনার সমাধান বারবার ব্যর্থ হয়েছে। তবে কবে তারা নিজেদের সমস্যা মিটিয়ে আনন্দের সহিত একে অপরের পাশে এসে দাঁড়াবে, সেটা দেখার জন্যই বিশ্ববাসী অপেক্ষা করে থাকবে।